প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শৈলেন্দ্র। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি রাজশাহী বোর্ডে 2025 সালে এসেছিল। তো চলুন আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। নিচেই নাবিল কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী দেওয়া হলো। দেখেন, বাম পাশে আছে মূলধন ও দায়, আর ডান পাশে আছে সম্পত্তিসমূহ। আর অন্যান্য তথ্যবলী নিচে দেখেন দেওয়া আছে প্রারম্ভিক মজুদ 50,000 টাকা এবং সুদ ও কর পূর্ব নিট লাভ 1,90,000 টাকা। এবার দেখেন করণীয় কতে বলা হয়েছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো চলতি মূলধন আর কার্যকরী মূলধন একই জিনিস। তো চলতি মূলধনের সূত্রটা প্রথমে আমরা জেনে নিই। সেটি হলো চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে আমাদের কার্যকরী মূলধন বা চলতি মূলধন পাওয়া যাবে। তো এখানে দেখেন চলতি সম্পদও দেওয়া নেই, চলতি দায়ও দেওয়া নেই। তাহলে আমাদের প্রথমে চলতি সম্পদ বের করে নিতে হবে। আমরা সরাসরি সূত্র বসিয়ে তারপরে বের করলেও হবে, আর আলাদাভাবে আমরা যদি বের করি তাও হবে। তাহলে আমাদের প্রথমে দেখেন চলতি সম্পদ আমরা আলাদাভাবেই বের করব। তো চলতি সম্পদের মধ্যে আমাদের কি কি আসবে? প্রথমে আসবে হলো নগদ তহবিল ব্যাংক জমা। আমরা এখানে লিখলাম, আইটেমগুলো আগে লিখে নিই। নগদ তহবিল, এরপরে যোগ ব্যাংক জমা, যোগ এরপরে প্রাপ্য হিসাব, যোগ প্রাপ্য হিসাবের পরে অগ্রিম ভাড়া আর মজুদ পণ্য। লিখলাম অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া যোগ মজুদ পণ্য। এই তো এবার আমরা টাকাগুলো যোগ করে দিই। নগদ তহবিলে আমাদের আছে হলো 50,000, লিখলাম 50,000। এরপরে ব্যাংক জমা আছে আমাদের 1,60,000, 1,60,000 লিখলাম। প্রাপ্য হিসাবে আমাদের আছে হলো 40,000, আর অগ্রিম ভাড়া 50,000, আর মজুদ পণ্য আমাদের 1,00,000। আমরা এই লিখে আমরা এবার যোগ করব। তো যোগ করলে আমাদের আসবে 1,50,000, সরি 4 লক্ষ টাকা। তার মানে এই 4 লক্ষ টাকা হলো আমাদের চলতি সম্পদের পরিমাণ। 4 লক্ষ টাকা আমরা চলতি। এবার আমাদের চলতি দায় নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখি চলতি দায় সমান, চলতি দায়ের মধ্যে কি কি আসবে? প্রদেয় হিসাব আসবে, মানে যে দায় 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যাবে অথবা পরিশোধিত হয়ে যাবে তাকেই মূলত চলতি দায় বলা হয়। তো এর মধ্যে আসবে প্রদেয় হিসাব, আসবে হলো প্রদেয় লভ্যাংশ, এরপরে যোগ বকেয়া বেতন, মানে কোনো খরচ বকেয়া থাকলে সেটাও এখানে আসবে। ঠিক চলতি সম্পদও ওই রকমই ছিল, যে সম্পদগুলো খুব দ্রুতই নিঃশেষ হয়ে যাবে 1 বছরের মধ্যে অথবা 1 বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তরিত হবে, সেই সম্পদকেই মূলত চলতি সম্পদ বলা হয়। ঠিক চলতি দায়ও এই একই কথা, যে যে দায়গুলো 1 বছরের মধ্যে পরিশোধিত হয়ে যাবে অথবা নিঃশেষ হয়ে যাবে তাকেই মূলত চলতি দায় বলা হয়। তো এখানে দেখেন টাকা আসবে প্রদেয় হিসাবে আমাদের 50,000, যোগ প্রদেয় লভ্যাংশ আসবে আমাদের 50,000, আর প্রদেয় বেতনও 50,000। এই যোগ করে আমাদের 1,50,000। এইটা ছিল আমাদের চলতি দায়। এবার আমরা মূল সূত্রে আসব। তো যেটা ছিল আমাদের চলতি মূলধন, আমরা এখানে লিখব চলতি মূলধন সমান, সূত্রটা কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো চলতি সম্পদ আমরা আগেই বের করেছি 4 লক্ষ টাকা, ওইটা লিখব আগে। আর চলতি দায় আমাদের বের হলো 1,50,000। এবার দেখেন 4 লক্ষ থেকে 1,50,000 বাদ দিলে আমাদের হচ্ছে কত? 2,50,000 টাকা। এটাই আমাদের চলতি মূলধন বা কার্যকরী মূলধনের পরিমাণ। এটাই ছিল আমাদের ক প্রশ্নের সমাধান। এবার খতে দেখেন বলা হয়েছে চলতি অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। তো প্রথমে আমরা চলতি অনুপাত নির্ণয় করব। তো প্রথমে দেখেন আমরা এখানে চলতি অনুপাতের সূত্রটা লিখি। চলতি অনুপাত সমান চলতি সম্পদ ভাগ চলতি দায়। তো দেখেন আমরা কতেই আমরা চলতি সম্পদ নির্ণয় করছিলাম। চলতি সম্পদ ছিল আমাদের এখানে 4 লক্ষ, আমরা সেই 4 লক্ষ টাকা লিখলাম। আর চলতি দায় আমরা বের করেছিলাম হলো 1,50,000।
তার মানে এই 4 লক্ষকে যদি আমরা 1,50,000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে হলো 2.67 আর ইস টু 1। তার মানে ভাগ করার পর যেটা থাকবে সেটা প্রথম অংশ আর নিচেরটার জন্য আমাদের 1 লিখতে হবে। তো এটাই ছিল আমাদের চলতি অনুপাত। এবার আমরা খরের দ্বিতীয় অংশ কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করব। কার্যকরী মূলধন অনুপাত। তো কার্যকরী মূলধন অনুপাতের সূত্র হলো কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। এখানে আমরা প্রথমে লিখব কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। তো দেখেন কার্যকরী মূলধন কিন্তু আমরা কতেই বের করেছিলাম, চলতি মূলধন কার্যকরী মূলধন একই জিনিস, যেটা আমাদের ছিল 2,50,000, আমরা ওই টাকাটাই লিখলাম। আর নিচেই আমাদের চলতি দায় লিখতে হবে, যেটা আমরা কতেই বের করেছিলাম, সেটা হলো 1,50,000। এবার দেখেন এই 2 লক্ষকে আমরা 1,50,000 দিয়ে ভাগ করব, আর ভাগ করলে পাচ্ছি আমরা 1.67 আর নিচের অংশের জন্য 1। এইটাই আমাদের ছিল ক প্রশ্নের সমাধান। এবার গতে দেখেন বলা হয়েছে বিনিয়োজিত মূলধন আয় অনুপাত নির্ণয় করো। তো প্রথমে আমরা বিনিয়োজিত মূলধন আয় অনুপাতের সূত্রটা লিখে নেব। তো এটা ছিল গ, আমরা লিখব বিনিয়োজিত মূলধন আয় অনুপাত। বিনিয়োজিত মূলধন আয় অনুপাত। তো এই বিনিয়োজিত মূলধন আয় অনুপাতের সূত্রটা আমরা আগে লিখে নেব। সেটা হলো আমাদের সুদ ও কর পূর্ব নিট লাভ। আমরা এখানে লিখলাম সুদ ও কর পূর্ব নিট লাভ আর ভাগ বিনিয়োজিত মূলধন, বিনিয়োজিত মূলধন, আর এখানে গুণ 100। তো দেখেন আমাদের সুদ ও কর পূর্ব নিটলাম আমাদের অঙ্কের নিচেই দেওয়া আছে, যেটা ছিল 1,90,000। সেই 1,90,000 টাকা আগে লিখলাম, আর বিনিয়োজিত মূলধন আমাদের বের করে নিতে হবে। আর বিনিয়োজিত মূলধনের সূত্র হলো মোট সম্পদ, আমরা এখানেই সূত্র লিখি। তো মাইনাস ভুয়া সম্পদ, মানে মোট সম্পদ এখানে আমরা মাইনাস না, আমরা এখানে লিখব ভুয়া সম্পদ বাদে। তো ভুয়া সম্পদ বাদে, হ্যাঁ, এর সাথে চলতি দায় বাদ দিতে হবে, চলতি দায়। তার মানে বিনিয়োজিত মূলধনের সূত্র হলো যে মোট সম্পদ, তার থেকে ভুয়া সম্পদ বাদ দিয়ে যেটা হবে তার সাথে চলতি দায় বিয়োগ করলে আমরা বিনিয়োজিত মূলধন পাবো। তো এখানে দেখেন যে আমাদের কর পূর্ব নিটলাম আমরা যেটা 1,90,000 ওইটা আগে লিখে নিলাম, আর মোট সম্পদ আমাদের আছে 11 লক্ষ, আমরা 11 লক্ষ আগে লিখে নিলাম। দেখেন 11 লক্ষ থেকে ভুয়া সম্পদ আমাদের এখানে প্রাথমিক খরচ যেটা আছে ওইটা আমাদের বাদ দিতে হবে। তো আমাদের দেখেন এই 11 লক্ষর মধ্যেই কিন্তু আমাদের এই ভুয়া সম্পদ 1 লক্ষ ছিল, সেইটা আমরা এখন কি করব, বাদ দিয়ে নেব। তাহলে বাদ দিলে আমাদের যেটা থাকে সেটা হলো লিখতে হবে, আর চলতি দায় এখানে আমরা পেয়েছিলাম হলো 1 লক্ষ, সেটা আমাদের লিখতে হবে। চলতি দায় 1,50,000 চলতি দায়, 1,50,000। তো এখানে দেখেন উপরে আমরা 1,90,000 আগে লিখে নিলাম, আর দেখেন মোট সম্পদ 11 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে আমাদের 10 লক্ষ হবে। তার থেকে আমরা 1,50,000 বাদ দেব। এবার দেখেন 1,90,000 আর 10 লক্ষ থেকে 1,50,000 বাদ দিলে হবে কত, 8,50,000। এবার দেখেন 1,90,000 থেকে 8,50,000 আমরা যদি ভাগ করি, আর সেই সাথে আমাদের এখানে গুণ 100, এখানেও গুণ 100, এখানেও গুণ 100। তার মানে ভাগ করে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। আর সেই ক্ষেত্রে আমাদের প্রথমে 1,90,000কে 8,50,000 দিয়ে ভাগ করব, তারপরে 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসবে 22.35%। এটাই ছিল আমাদের বিনিয়োজিত মূলধন আয় অনুপাত, আর এটাই ছিল গ প্রশ্নের সমাধান। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।